কেন্দ্রের রায় সকাল থেকে ট্রেন কি বলছে? দুই কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, দুই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু কোথা থেকে কে লড়ছে আমার মনে হয় শুভজিৎ আরেকবার দেখে নেওয়া প্রয়োজন। অবশ্যই তাই, চট করে একবার দেখিয়ে দিই। মানিকতলা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, রানাঘাট দক্ষিণে এগিয়ে আছে বিজেপি, রায়গঞ্জ এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস এবং বাগদায় বিজেপি। চট করে দেখাই একবার চার কেন্দ্রের রায়। দিগওয়ালের দিকে অশোক হালদার বাগদা, তিনি পিছিয়ে আছেন, কংগ্রেস প্রার্থী তিনি। সুপ্তি পান্ডে মানিকতলা এগিয়ে আছেন, তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী। লিমা যে কথা বলছিল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, মার্জিন কত হবে তিনি সেটা নিয়ে কিন্তু সেরকম ভাবে টু শব্দ করলেন না। কল্যাণ চৌবে মানিকতলা পিছিয়ে আছেন, গতবার হেরে গেছিলেন 21-এর বিধানসভা নির্বাচনে, দল এবারও তার উপর আস্থা রেখেছে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে পিছিয়ে আছেন। রাজীব মজুমদার মানিকতলা, তিনিও পিছিয়ে আছেন, বামেদের প্রার্থী তিনি পিছিয়ে আছেন। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ, তৃণমূল কংগ্রেস প্রার্থী, দল বদল করেছেন, তিনি পিছিয়ে আছেন। মনোজ বিশ্বাস রানাঘাট দক্ষিণ, বিজেপি, তিনি এগিয়ে আছেন, মতুয়াগড়ে এগিয়ে আছেন তিনি। অরিন্দম বিশ্বাস রানাঘাট দক্ষিণ, বামেদের, পিছিয়ে আছেন তিনি। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ এগিয়ে আছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 21-এ জিতেছিলেন বিজেপির টিকিটে, 24-এ হেরেছেন লোকসভায় তৃণমূলের টিকিটে, এবারও তৃণমূল তাকে টিকিট দিয়েছে। মানস ঘোষ আরো একজন দল বদলু, রায়গঞ্জে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেস করতেন, পিছিয়ে আছেন। মোহিত সেনগুপ্ত একটা নাম রায়গঞ্জের ক্ষেত্রে, মোহিত সেনগুপ্ত একটা নাম সেখানকার স্থানীয় রাজনীতির ক্ষেত্রে, পিছিয়ে আছেন কংগ্রেস প্রার্থী। মধুপনা ঠাকুর, যার দিকে নজর ছিল বাগদায়, তিনি পিছিয়ে আছেন। নিঃসন্দেহে কারা এগিয়ে রয়েছেন কারা পিছিয়ে রয়েছেন যেমনটা আপনাদেরকে গতকাল থেকে আমরা বলে আসছি, সবার আগে আমরাই আপনাদেরকে জানাবো ঠিক তাই। সকাল 8টা থেকে কি ট্রেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই মানিকতলার দিকে নজর তো রয়েছে। একটু আগে সুপ্তি পান্ডের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললেন প্রদীপ্ত, এবং তিনি তার বক্তব্য জানিয়েছেন, কিন্তু শ্রেয়া পান্ডে কি ভাবছেন আসুন শোনা যাক। মেলায় রথের মেলায় নেমে পড়েছে এবং গাড়ি থেকে নেমে মার সঙ্গে দেখা হলো। দেখুন, আমরা একটা রেকর্ড মার্জিনে জিততে চলেছি। আপনারা সবাই যারা এই চ্যানেলের বুম ধরে আছেন, সবাই আপনারা অ্যাটলিস্ট মিডিয়া ওয়াকিবহল যে মানিকতলায় সাধন পান্ডে 16ই জুলাই 2021-এ অসুস্থ হওয়ার পর থেকে মানিকতলায় কিভাবে কাজ হয়েছে এবং কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে মানিকতলা নিয়ে কোনো কন্ট্রোভার্সি বিগত 3 বছরে ছিল না, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা অটো কন্ট্রোভার্সির মধ্যে জানি না কে আমাকে জড়িয়েছে। এটা একদম আমি এটার তীব্র প্রতিবাদ করি যারা জড়িয়েছে এবং যারা আমাকে এটার সঙ্গে রিলেট করেছে, কারণ এটা একদমই সম্পূর্ণ মিথ্যে। সেটা আমি বলতে পারবো না কে জড়িয়েছে, কিন্তু জড়িয়েছে কেউ না কেউ। আপনি ভুল জানেন। আমি যদি কাজ করে থাকি ইলেকশনে, তাহলে সেটা দরকার নেই যে সেটার ফটোগ্রাফ আর ভিডিওগ্রাফ হবে। আমি মায়ের সঙ্গে ডোর টু ডোরও গেছি, আমি হাই রাইজ বিল্ডিংয়েও ডোর টু ডোরে গেছি এবং আমি লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রচার করেছি এবং পুরো ইলেকশন যেটা করার দরকার সেটা বাড়িতে বসে করেছি। ইলেকশনটা সবসময় প্রচার হয় না, ইলেকশনে দুটো দিক হয়। একটা হয় ইন্টারনাল, যেটা ভোট হয় পার্ট ডিস্ট্রিবিউশন। আমি 4টে ওয়ার্ডে পার্ট ডিস্ট্রিবিউট করেছি এবং সেটার ইলেকশনের দিন আমাকে দেখা গেছে, তার আগেও দেখা গেছে। সবসময় ওই যে মায়ের পেছন গিয়ে যে ইলেকশন হবে সেটা নয়, ইলেকশন একজনকে বাড়িতে একজনকে বাইরে করতে হবে। তো অফিসিয়াল কাজটা করেছি। থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়া পান্ডে কি বললেন লিমা আমরা শুনলাম। শ্রেয়া পান্ডে আজকে বলছেন তিনি কাজ করেছেন, আজকে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি, কিন্তু তথ্যগত ভুল যদি না হয় শ্রেয়া পান্ডে বলেছিলেন আমাদের চ্যানেলের সুমনকে ইন্টারভিউ দিয়ে যে দল তাকে বলেছে নির্বাচনের কাছ থেকে একটু দূরে থাকতে। তিনি বলছেন ডোর টু ডোর গেছেন, তিনি আজকে বলছেন জানি না মাঝখানে কি ঘটেছে না ঘটেছে, রসায়ন তো অনেক পরিবর্তন হয়। শ্রেয়া পান্ডের টিকিট পাচ্ছে এটা মোটামুটি ওখানকার যারা ছোটখাটো নেতারা আছেন তারা ধরে নিয়েছিলেন, কারণ সাধন পান্ডের প্রয়াণের পর সাধন পান্ডে যথেষ্টই জনপ্রিয় বিধায়ক ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, ক্রেতা সুরক্ষা দপ্তরকে তোমার আমার ঘরে পৌঁছে দিয়েছিলেন কিন্তু এই মানুষটি সাধন পান্ডে। তার প্রয়াণের পর এই 3 বছর 3.5 বছর ধরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে মাটি আঁকড়ে পড়েছিলেন শ্রেয়া পান্ডে তার মেয়ে। তাই সেখানকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আছেন ধরে নিয়েছিলেন। তারপরে কি হয়েছে না হয়েছে মোটামুটি সেটা নিয়ে একটা চর্চা চলতে পারে, যদি আজকে তিনি আত্মবিশ্বাসী। অন্যদিকে রানাঘাটের দিকে নজর রাখতে হচ্ছে। ডক্টর মুকুটমণি অধিকারী, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন 21-এ, 24-এর লোকসভা নির্বাচনের আগে দল বদল করেন। তিনি দল বদল করার পর হেরে যান তৃণমূলের টিকিট নিয়ে। একবার আপডেটটা নিয়ে নেই শুভজিৎ, আমরা একটু প্লিজ এআইইউআর এ ফোকাস করি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে
কি আপডেট, কি ট্রেন্ড, আসুন আমরা এওয়াই বলে আপনাদেরকে জানাই। মানিকতলা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, রানাঘাট দক্ষিণ খুব ইন্টারেস্টিং এই তিনটে জায়গা, সেখানে বিজেপি এগিয়ে রয়েছে। রানাঘাট দক্ষিণে নজর রাখি শুভজিৎ, আমরা একটু এই একদম একদম একদমই দেখো, পোস্টাল ব্যালটে বিজেপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, যদিও এখনও গণনা প্রায় অনেকটাই বাকি রয়েছে। তার কারণ প্রথম পোস্টাল ব্যালটটাই গণনা শুরু হয়েছে, এখনও 11 রাউন্ড গণনা হবে এবং 28টি টেবিলে গণনা হবে। 3টি ঘরে 28টি টেবিলে এই গণনার কাজ চলবে। ফলে এখনও পর্যন্ত দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হবে গণনা শেষ পর্যন্ত। যদিও দেখো, মুকুটমণি অধিকারী তিনি যেমন লোকসভার প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং বিজেপি থেকে দল বদল করে তিনি লোকসভার প্রার্থী হয়েছিলেন, তেমনই তার পরবর্তীকালে তার বিধানসভা, যেখানে তিনি সেই বিধানসভাতে উপনির্বাচন হচ্ছে, আর সেখানে মতুয়াগড় বলা হয়। কারণ মুকুটমণি অধিকারী একদিকে তিনি যেমন মতুয়া পরিবারের সদস্য, তিনি মতুয়ার সন্তান এবং পাশাপাশি বিজেপিতে তিনি জয়লাভ করেছিলেন গত বিধানসভায় এবং পরবর্তীকালে সিএএ কার্যকর হওয়ার পর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের ওপর সেখানকার মানুষ আস্থা রাখেনি, বিজেপির ওপরই আস্থা রেখেছে। সিএএ কার্যকর হওয়ার পর ঠিক 2 বছর বাকি আছে বিধানসভা নির্বাচন, তার আগে বিধানসভা উপনির্বাচন, সেখানকার মানুষ তৃণমূলের ওপর আস্থা রাখে নাকি সেটাও তো দেখতে হবে। মানে শুধুমাত্র মুকুটমণি নয়, তৃণমূলের ওপর আস্থা রাখছে কিনা। একদমই তাই। দেখো, মানুষের এই যে লোকসভার যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যেমন একাধিক ইস্যু ছিল, সিএ তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, পাশাপাশি ছিল কিন্তু দল বদল করা, অর্থাৎ মুকুটমণি অধিকারী দল বদল করাতে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছিল। আর সেই ক্ষোভ এখনও পর্যন্ত যে কতটা মানুষের মধ্যে রয়ে গেছে বা তার পরিবর্তে মুকুটমণিকে তারা আশীর্বাদ করবেন, সেটা কিন্তু কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ নির্বাচনের সময় দেখা গেছে যে নির্বাচনের আগে থেকেই বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছিলেন যে একটা বড় সন্ত্রাসের অভিযোগ করেছিলেন। সেখানে দেখা গেছে যে একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে, মারধর করা হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং তার পরবর্তীকালে দেখা গেছে নির্বাচনের দিন একাধিক বুথে দেখা যাচ্ছে যে বিজেপির এজেন্ট লক্ষ্য করা যায়নি, বিজেপিকে সেইভাবে ময়দানে নামতে দেখা যায়নি বিভিন্ন জায়গায়। ফলে এই নির্বাচনের ফলাফল যে কতটা সুবিধা পেতে পারবে বিজেপি প্রার্থী, তা কিন্তু কিছুটা সময় বেশ নজর থাকবে। মহাদেব সঙ্গে থাকো, লিমা আরো বেশ কয়েকটা আপডেট আসছে, চট করে দেখিয়ে দিই একবার বিগ ওয়ালে। বেশ কয়েকটা আপডেট আসছে, চট করে দেখাই আমরা একবার বিগ ওয়ালে। লিমা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তে খবর আসছে প্রাথমিক গণনায় বাগদায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। প্রাথমিক গণনায় বাগদায় পিছিয়ে রয়েছে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এই মধুপর্ণা ঠাকুরকে নিয়ে অনেক একটা এক্সপেকটেশন, অনেক আলোচনা শুরু হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তিনি পিছিয়ে রয়েছেন। কিন্তু বিজেপি বাগদায় এগিয়ে এখনো পর্যন্ত ট্রেন্ড কোন দিকে, চলুন সরাসরি বাগদায় নজর রাখি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, বিজেপির যিনি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস এখনো পর্যন্ত তিনি এগিয়ে রয়েছেন এবং মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন। অর্থাৎ এই জায়গায় দেখার যে মূলত যে কতটা ভোট মার্জিন কে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে এই সদ্য লোকসভা নির্বাচন গেছে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু শুধুমাত্র বাগদা যে বিধানসভা, সেই বাগদা বিধানসভায় 20,000-এর বেশি ভোট কিন্তু বিজেপি নিজের দখলে রাখতে পেরেছিল। অর্থাৎ বিজেপি কিন্তু প্রথম থেকে যেটা টার্গেট করছে যে এই যে মার্জিন তারা পেয়েছিল, এই উপনির্বাচনে কিন্তু সেই মার্জিনটাকে আরও বাড়িয়ে নেওয়া, অর্থাৎ নিজেদের যে মাটি, সেই মাটিটাকে আরও শক্ত করে নেওয়া, এটা কিন্তু বিজেপির মূল টার্গেট। অপর দিক থেকে তার যে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, তারা মনে করছেন যে তারা কিন্তু যে ভোট রয়েছে সেই ভোটে ফাটল ধরাবে এবং তারপর কিন্তু তারা সেই মার্জিনটা বাড়াবে। স্বাভাবিকভাবে কার মার্জিন কতটা হয় এবং শেষ পর্যন্ত কে এগিয়ে যায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি আরো একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে বাগদা চত্বরে বা বনগা চত্বরে রাজনীতি ঠাকুরবাড়ি ভর কেন্দ্র কিনা, এটাও বোধহয় আজকের রেজাল্টের পরে পরিষ্কার হয়ে যাবে। নিঃসন্দেহে দেখো ভরকেন্দ্র, তার কারণ যদি প্রথম থেকে তোমাকে আমি বলি যে এই ঠাকুরবাড়ির রাজনীতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ এই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি প্রচার থেকে দেখো, বিজেপি কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করেছিল, তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে অন্যরকম স্ট্র্যাটেজি নিয়েছিল, যেখানে কিন্তু কোনো বড় জনসভা নয়, কোনো বড় মিছিল নয়, ছোট ছোটোভাবে একেবারে 150-200 জনের ছোট ছোটোভাবে মিছিল, ছোট ছোটোভাবে একেবারে আলোচনা সভা, এবং কোথায় কোথায় আলোচনা সভা যে একেবারে ঠাকুরবাড়ির যারা
যারা রয়েছেন, অর্থাৎ একেবারে মতুয়াদের মধ্যে কোথাও আলোচনা সভা, অর্থাৎ কোথাও যে মতুয়া এখানে ফ্যাক্টর, এটা কিন্তু বলার দরকার রাখে না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের সঙ্গে কথা বলে তৃণমূল নিজেদের ভোট ব্যাংক আদায়ের চেষ্টা করেছে এবং সেই জায়গা থেকে তৃণমূল কতটা সফল হয়েছে, তাদের মাটি তারা বড় ভোট ব্যাংক নিঃসন্দেহে সুশোভন, এটা একটা মতুয়া ভোট আজকে উপনির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। যে মতুয়া ভোট বারংবার বিজেপি নিজেদের দখলে রাখার চেষ্টা করেছে, সেই মতুয়া ভোটের অঙ্ক কাটাকাটির হিসেব কি আজকে হবে? অবশ্যই আমাদের নজর থাকবে বিনয় কুমার বিশ্বাসের উপর, মানুষের কতটা বিশ্বাস থাকে এটা দেখা রয়েছে। শুভজিৎ, মধুপর্ণা ঠাকুর তিনিও রাজনীতির ময়দানে নতুন, প্রথমবার কন্টেস্ট করছেন তিনি, এখনো মানে পোরখা পলিটিশিয়ান হতে দেরি আছে, অনেক পথ যেতে হবে। তার ক্যারিয়ারে খুব একটা এটা প্রভাব পড়বে বলে মনে হয় না, কিন্তু বিশ্বজিৎ দাস তার ক্যারিয়ারে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। দল তাকে টিকিট না দিলেও সাংগঠনিকভাবে কিন্তু দল তাকে দায়িত্ব দিয়ে রেখেছে। নজর থাকবে পাশাপাশি রায়গঞ্জের দিকে নজর রাখতে হবে। কৃষ্ণ কল্যাণী তিনি ওখানে ব্যবসায়ী হিসেবে যথেষ্টই প্রতিষ্ঠিত। চট করে রায়গঞ্জের আপডেটটা নিয়ে নেই, যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রাথমিক ট্রেন্ডে রায়গঞ্জে এগিয়ে আছেন টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি এগিয়ে আছেন। প্রাথমিক ট্রেন্ডে রায়গঞ্জে পিছিয়ে বিজেপির মানস কুমার বিশ্বাস, টিএমসি প্রার্থী দুজনেই দল বদলু। কৃষ্ণ কল্যাণী সেখানে এগিয়ে আছেন। মোহিত সেনগুপ্ত কতটা ফ্যাক্টর হন সেদিকে নজর থাকবে, কারণ মোহিত সেনগুপ্ত রায়গঞ্জের রাজনীতির ক্ষেত্রে একটা নাম, শুধু রায়গঞ্জ কেন গোটা উত্তর দিনাজপুর রাজনীতির ক্ষেত্রে একটা নাম মোহিত সেনগুপ্ত। রূপক আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, মোহিত বাবু একটা নাম, বহুবার শোনা গেছে সূত্র মারফত, কান পাতলে শোনা গেছে যে তার কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফার থাকলেও তিনি যাননি, তিনি এখনো কংগ্রেসটা করে যাচ্ছেন। আজকে তার দিকেও নজর রয়েছে আমাদের, তার কাছেও বোধহয় আজকে এটা অ্যাসিড টেস্ট। একেবারেই তাই। দেখো, মোহিত সেনগুপ্ত এমন একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু বারবার কিন্তু বিভিন্ন রকমের অফার পেয়েও কিন্তু তিনি যাননি, যেটা তুমি এক্ষুনি বললে, এবং তার প্রভাব কতটা এই উপনির্বাচনে পড়বে তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। আর তুমি যা বলছিলে, রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি এইমাত্র কিন্তু এখনও পাওয়া খবর পর্যন্ত কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে এই মুহূর্তে। মানস ঘোষ বিজেপি প্রার্থী, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। তবে রায়গঞ্জ শহরের ক্ষেত্রে মোহিত সেনগুপ্ত একটা ফ্যাক্টর হতে চলেছেন, এমনটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন। রায়গঞ্জ পৌর এলাকায় মোহিত সেনগুপ্ত কতটা ভোট পেয়েছেন, এতে কার ক্ষতি হবে তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। কার্যত বলতে গেলে মোহিত সেনগুপ্ত যেমন পুরনো নাম, তেমনই কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সির হাতে তৈরি, প্রিয়রঞ্জন দাসমুন্সির ছায়াসঙ্গী বলে পরিচিত কিন্তু এই মোহিত সেনগুপ্ত। এবং তিনি শুধু তাই নয়, 2011, 2016 দুই বিধানসভা ইলেকশনেই কিন্তু তিনি রায়গঞ্জের এমএলএ ছিলেন এবং 2021 সালে এই কৃষ্ণ কল্যাণীর কাছে কিন্তু তিনি হেরে যান বিজেপির কাছে। কার্যত বলতে গেলে এবারেও এই যে উপনির্বাচন তা কিন্তু মোহিত সেনগুপ্তর কাছেও একটা চ্যালেঞ্জ বলেই রাজনৈতিক মহল মনে করছে।